রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে বাষ্প ঘনত্ব টপিকস নিয়ে 5টা কোশ্চেন কভার করতে চলেছি। তো কোশ্চেনটাকে পড়ো, যদি মনে হয় এই কোশ্চেনগুলো সবগুলোই তোমরা পারবে তাহলে দেখতে পারো, নাও দেখতে পারো। যদি মনে হয় যে এই চ্যানেল তোমাকে হেল্প করতে পারে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমি প্রথমে বলবো কোশ্চেনটাকে আগে পড়ে নাও। প্রথম কোশ্চেন দেখো বাষ্প ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব কাকে বলে। সেকেন্ড কোশ্চেন বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। থার্ড কোশ্চেন বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব বলে কেন। ফোর্থ কোশ্চেন বাষ্প ঘনত্বের একক নেই কেন। ফিফথ কোশ্চেন চাপ ও উষ্ণতা ভেদে বাষ্প ঘনত্বের মান পরিবর্তন হয় না কেন। তো প্রথমে আমরা যেটাকে ডিসকাস করব ফার্স্ট কোশ্চেন, সেই কোশ্চেনটা কি বলছে যে বাষ্প ঘনত্ব জিনিসটা কি। বাষ্প ঘনত্বের ইংরেজি নাম হচ্ছে ভেপার ডেনসিটি। বাষ্প ঘনত্বের ইংরেজি নাম ভেপার ডেনসিটি, যাকে আমরা ভিডি দ্বারা প্রকাশ করব, ভি ডট ডি। ক্লিয়ার হলো? তো বাষ্প ঘনত্ব কি বলছে তো বুঝিয়ে দিই। সাপোজ তোমার কাছে 3টা একই আয়তনের গ্যাস জার আছে, 3টা, বেশি হতে পারে, কোনো আপত্তি নেই, আমি কমপক্ষে 3টা নিলে সব থেকে বেটার বোঝা যায়। তো প্রত্যেকটার আয়তন হচ্ছে কত করে না ভি, প্রত্যেকটার আয়তন আমি মানলাম ভি। এদের মধ্যে যে কোনো একটা গ্যাস জারে হাইড্রোজেনকে আমাকে নিতেই হবে, হাইড্রোজেনকে মাস্ট নিতেই হবে। তো বাকি দুটো গ্যাস জারে এক্স, আরেকটা গ্যাস জারে ওয়াই, তো আলাদা আলাদা কোনো গ্যাস রয়েছে। তো এবারে এই যে 3টা গ্যাস জার রেখেছি, এই 3টা গ্যাস জার একটা নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট উষ্ণতায় আছে। তো 3টা গ্যাস জারের চাপ কি আছে, চাপ স্থির, যেটাকে আমরা প্রেসার পি চিহ্ন দ্বারা প্রকাশ করব, আর উষ্ণতা টিও স্থির। ক্লিয়ার হলো? তাহলে এই দুটো কন্ডিশন আমাদের কাছে স্থির। তো এবার দেখো এই হাইড্রোজেনের ক্ষেত্রে ভি আয়তনের হাইড্রোজেনের একটা ভর তো মাস্ট থাকবেই, তার একটা ওজন তো থাকবে, সেই ওজনটা তো যাই হোক একটা থাকবে, সেটাকে আমি ধরলাম মাস ফর হাইড্রোজেন। আচ্ছা এক্স আর ওয়াই এদেরও তো একটা ওজন থাকবে না, থাকবে না? অবশ্যই থাকবে না। এদের আমি ধরলাম মাস ফর এক্স আর এটা হচ্ছে মাস ফর ওয়াই। তো বাষ্প ঘনত্ব বলছে কি, বাষ্প ঘনত্ব বলছে, বাষ্প ঘনত্ব কি বলছে না, বলছে যে নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় ভি আয়তনের, ভি আয়তনের কোনো গ্যাসের ওজন, কোনো গ্যাসের ওজন আমি ধরলাম, কোনো গ্যাস আমি একটা যাই হোক একটা নিলাম এক্স, যাই হোক। তো কোনো গ্যাসের ওজন কে যদি আমি হাইড্রোজেন গ্যাসের ওজন দিয়ে ভাগ করি, তার মানে ওই চাপে ও ওই উষ্ণতায় ভি আয়তনের হাইড্রোজেন, ভি আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজন দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি তার বাষ্প ঘনত্ব। কার না ওই এক্স গ্যাসের, কার না ওই এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব। যদি কেউ বলতো এখানটা আমি যদি কোনো গ্যাসের জায়গায় আমি ওয়াই গ্যাস নিতাম, তাহলে এখানে বলতাম ওয়াই গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে সিম্পল জিনিস আমরা কি দেখতে পাচ্ছি যে বাষ্প ঘনত্ব হচ্ছে কি, যে হাইড্রোজেনের সাপেক্ষে অন্য কোনো গ্যাসের ওজন কত গুণ ভারী। হাইড্রোজেনের গ্যাসের ওজন তো একটা যাই হোক থাকবে, তো তাকে আমরা ভাগ দিচ্ছি অন্য কোনো গ্যাসের ওজনের সাথে। তার মানে কি অন্য কোনো গ্যাসের ওজনটা হাইড্রোজেনের থেকে কত গুণ ভারী, সেটাই হচ্ছে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্বের ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে আমরা কিভাবে লিখব, দেখো এইখান থেকে বাষ্প ঘনত্বের ডেফিনেশন আমি কিন্তু বানিয়ে দেব। যেমন করে না, নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন ওই চাপে ওই উষ্ণতায় সম আয়তনের, তাহলে ওই গ্যাসের ওজনটা যে আমরা নিয়েছি ওই গ্যাসটার তো একটা আয়তন ছিল, তাহলে সেই জন্য আমি মেনশন করে দিয়েছি সম আয়তনের। দেখো এরও ভি আয়তন নিয়েছি, তো এরও ভি আয়তন নিয়েছি, তাহলে সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী। আরে কাউকে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তার রেসপেক্টে সে কি হবে, তত গুণ ভারী হবে। নিচে যে থাকবে তার রেসপেক্টে যদি আমি ভাগ করি তো উপরের রাশিটা কি হবে, তার থেকে তত গুণ ভারী হবে, বেশি হবে, বড় হবে, তাই তো। তো হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী তাকেই আমরা বলছি ওই গ্যাসটা বাষ্প ঘনত্ব। সিম্পল জিনিস। আচ্ছা তাহলে এখানটায় আমি বাষ্প ঘনত্বকে আমি বলতে পারি আপেক্ষিক ঘনত্ব। কেন? কোশ্চেন নাম্বার 1টা তো ক্লিয়ার করলাম, কোশ্চেন নাম্বার
থ্রিটাকে লক্ষ্য করো। আপেক্ষিক ঘনত্ব কাকে বলে? না, আপেক্ষিক কথাটার অর্থই হচ্ছে কারোর সাপেক্ষে তুলনা করা, যে আমার সাপেক্ষে সে কত বড় বা সে কত ছোট, সেটাই আমাদেরকে তুলনা করতে বলে। তাহলে এখানটায় যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যখন আমি নির্ণয় করতে যাচ্ছি, তখন হাইড্রোজেনের সাপেক্ষে সে কত ভারী বা কত ভারী আমাকে তুলনা করতে হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে কোনো গ্যাসের সাপেক্ষে অন্য কোনো গ্যাসের ওজনকে যদি আমি তুলনা করি, তাহলে আমি কেনই বা আমরা আপেক্ষিক বলবো না? কারো সাপেক্ষে তো আমরা তুলনা করছি। তো এই কারণে বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয়ে থাকে। তাহলে বাষ্প ঘনত্বকে কেন আমরা আপেক্ষিক ঘনত্ব বলবো? না, বাষ্প ঘনত্ব, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করার ক্ষেত্রে ভি আয়তনের কোনো গ্যাসের ওজনের সাথে ভি আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজনের থেকে কত গুণ ভারী, হাইড্রোজেন গ্যাসের ওজনের থেকে কত গুণ ভারী তুলনা করা হয় বলে আমরা বাষ্প ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব বলবো। ক্লিয়ার করতে পারলাম? তো এবারে হচ্ছে বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। 2 নম্বর কোশ্চেনটার দিকে একটু নজর দেবো। না, 2 নম্বরটার দিকে নজর দেওয়ার আগে আরেকটু লক্ষ্য করো। দেখো, আমরা কোনো গ্যাসের ওজন ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ওজন, তাহলে ওজনের একক কি হবে? স্যার, ওজনের একক নিউটন। হাইড্রোজেন গ্যাসের ওজনের একক কি হবে? তাও নিউটন। তাহলে দুটো সমজাতীয় রাশি, ওজন আর ওজন, দুটো সমজাতীয় রাশিকে যদি আমি ভাগ করি, তাদের এককটাও তো সমজাতীয়। তাহলে দুটো সমজাতীয় রাশিকে যদি আমি অনুপাতের আকারে যদি লিখি, তাহলে তাদের একক কি থাকবে? থাকবে না। কারণ এইটা করলে কোনো একটা ভর তো আসতো, আমি মানলাম যে 20 নিউটন, হাইড্রোজেনের ক্ষেত্রে আমি মানলাম যে 2 নিউটন, তাহলে দুজনের একক তো ক্যান্সেল হয়ে যেত, কেবলমাত্র সংখ্যা পেতাম। তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য তাদের কোনো একক থাকে না, তারা কেবলমাত্র সংখ্যাযুক্ত হয়ে থাকে, কেবলমাত্র সংখ্যাযুক্ত হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে বাষ্প ঘনত্বের একক নেই, সেটাও আমরা ডিসকাস করলাম। এবারে কথা হচ্ছে যে চাপ ও উষ্ণতা ভেদে বাষ্প ঘনত্বের মান কি পরিবর্তন হয় কি হয় না? এখানে দেওয়া আছে পরিবর্তন হয় না, পার্টিকুলার অ্যান্সারটাই দেওয়া আছে পরিবর্তন হয় না। কেন হয় না? আরে বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলেছে? যদি আয়তন বাড়ায় তার অণুর সংখ্যা বাড়বে, অণুর সংখ্যা বাড়লে তার ওজন বাড়বে। তাহলে সিমিলারলি হাইড্রোজেনের ক্ষেত্রেও, তাহলে এর আয়তন আমি যত বাড়াবো, ওই গ্যাসটার আয়তন আমি যত বাড়াবো, একেও তো সম আয়তন নিতে হবে, তাহলে এর ক্ষেত্রেও তো সম পরিমাণ আয়তন তো আমাকে বাড়াতে হবে। তাহলে এর ক্ষেত্রে অণুর সংখ্যা যতটা বাড়বে, এর ক্ষেত্রে অণুর সংখ্যা ততটা বাড়বে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এরও যেমন করে বাড়তে আছে, এরও তেমন করে বাড়তে আছে, তত গুণ বাড়তে আছে। তাহলে বাষ্প ঘনত্ব চাপ আর উষ্ণতার উপরে কোনো মতো পরিবর্তন হবে না, এটা তো স্বাভাবিক জিনিস। এ বাড়ছে, এ যদি নাই বাড়তো তাহলে পরিবর্তন হতো, কিন্তু এও তো সমান হারে বাড়তে আছে, সেটাও তো লক্ষ্য করতে হবে। তাহলে এও যদি বাড়ে, এও যদি বাড়ে, তাহলে সমান যদি হারে বাড়ে, তাহলে বাষ্প ঘনত্বের চাপ আর উষ্ণতার উপরে বাষ্প ঘনত্বের কোনো পরিবর্তন আসবে না। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে যে ভি প্রপোর্শনাল টু এন, আয়তন বাড়ালে অণুর সংখ্যা বাড়তে বাধ্য। তাহলে আয়তন যদি বাড়াই বা কমাই, তাহলে অণুর সংখ্যা বাড়বে বা কমবে, তার মানে গ্যাসের ওজন বাড়বে বা কমবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও বাড়বে বা কমবে, তার মানে আমি কি দেখবো? বাষ্প ঘনত্বের কোনো পরিবর্তন আমি দেখতে পাবো না। তো 5 নম্বর কোশ্চেনটাকে ক্লিয়ার করলাম, কিন্তু সেকেন্ড কোশ্চেনটা এখনো বাকি আছে, তাকে আমাদের কভার করতে হবে। তো আমরা এতদূর পর্যন্ত তো এগিয়ে এসেছি যে নির্দিষ্ট চাপে উষ্ণতায় ভি আয়তনের কোনো গ্যাসের ওজন ডিভাইড বাই ওই চাপে ওই উষ্ণতায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। আচ্ছা, এর পরের লাইন আমি এটা লিখতে পারি যে নির্দিষ্ট চাপে উষ্ণতায়, আমি এর ক্ষেত্রেও লিখলাম যে নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট উষ্ণতায় ভি আয়তনের গ্যাসের অণু কত থাকবে? আমি মানলাম n সংখ্যক থাকবে, তাহলে n সংখ্যক অণুর ওজন, তাহলে প্রত্যেকটার অণুর ওজন মিলে মোট ওজনটা পেয়েছি। তো সিমিলারলি আমি হাইড্রোজেনের ক্ষেত্রে আমি কি বলতে পারি যে অ্যাভোগাড্রোর মতে যে হাইড্রোজেনের তো ভি আয়তন নিয়েছি, তো তার মধ্যেও ডেফিনেটলি n সংখ্যক অণু বর্তমান থাকবে। তাহলে ভি আয়তনের হাইড্রোজেন গ্যাসের n সংখ্যক অণুর ওজন, সিম্পল জিনিস, কারণ আয়তন আমাদের সমান, অণুর সংখ্যা তাহলে ডেফিনেটলি সমান হবে। আচ্ছা, এবারে আমি লিখতে পারি, দেখো নির্দিষ্ট চাপ নির্দিষ্ট উষ্ণতা যদি একে অপরকে ক্যান্সেল করি, ভি আয়তনকে আমি যদি ক্যান্সেল করি, তাহলে এক আয়তন চলে আসবে। তাহলে একক
গ্যাসের। আচ্ছা এন কে এন যদি আমি কাটি, তাহলে একক আয়তন যদি আমি কেটেও দিই, তাহলে আমি এটা লিখতে পারি ফাইনালি যে এন কে এন যদি কাটি, তাহলে আমি কি বলবো না গ্যাসের একটি অণুর ওজন, ওজন মানে একটি অণুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ লিখতে পারি। ওজন কি করে আছে, ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ করে। তাহলে হাইড্রোজেন গ্যাসের H2 এর একটি অণুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ, তার মানেই তো আমরা ওজন লিখবো। তাহলে অভিকর্ষজ ত্বরণ একে অপরকে ক্যান্সেল হলো। তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। তাহলে ফাইনালি আমি লিখতে পারি গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। ক্লিয়ার হলো? তো এবারে চলে যাও অ্যাভোগাড্রোর অণু সিদ্ধান্তে একটু চলে যাও, যে অ্যাভোগাড্রোর যে অণু সিদ্ধান্ত যে আমরা পড়েছিলাম গ্যাসের আচরণে কি বলেছিল না, বলেছিলেন যে প্রথমে একদম বলেছিলেন যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, লিখে দিই যেটা বলেছিলেন সেটা আমি লিখে দিই, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সকল গ্যাসীয় মৌলের অণু দ্বিপরমাণু। তাহলে হাইড্রোজেন একটা গ্যাসীয় মৌল। ক্লিয়ার হয়েছে? তাহলে হাইড্রোজেন নিষ্ক্রিয় মৌল তো নয়, গ্যাসীয়, কিন্তু নিষ্ক্রিয় মৌল ব্যতীত, তাও আমরা কন্ডিশন স্যাটিসফাই করছি। এবারে কিন্তু এই যে গ্যাসটা নিয়েছি এটা নিষ্ক্রিয় কি নিষ্ক্রিয় নয় সেটা তো আমরা জানি না, কিন্তু হাইড্রোজেনটা তো আমরা চেক করতে পারি, কেন এখানে মেনশন করা আছে। তাহলে হাইড্রোজেন তো নিষ্ক্রিয় গ্যাস নয়, উপরন্তু গ্যাসীয় মৌল। তবে ওই হাইড্রোজেনের একটা অণু মানে দুটো পরমাণু লিখতে পারি, অণু দ্বিপরমাণু, একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমি কি লিখতে পারি যে হাইড্রোজেনের একটা অণু দুটি পরমাণু নিয়ে গঠিত। তাহলে এখানে আমি লিখতে পারি যে বাষ্প ঘনত্ব, যাকে আমরা ভিডি দ্বারা প্রকাশ করতাম বা আমরা অনলি ডি দ্বারা প্রকাশ করব, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি যে গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের দুটি পরমাণুর ভর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো আমি দুইটাকে যদি বাইরে নিই তাহলে হাফ অফ লিখতে পারি এটা যে গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর লিখতে পারি। তো এবারে এইখানটা একটু নজর দাও যে কি বলেছে যে গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। যদি এদের হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভরকে যদি গ্যাসের একটি অণুর ভর দ্বারা যদি ভাগ করি, তাহলে হাইড্রোজেন স্কেলে ওই গ্যাসটার আণবিক গুরুত্ব বোঝায়। হাইড্রোজেন স্কেলে আণবিক গুরুত্ব কাকে বলছে, যে কোনো গ্যাসের একটি অণুর ভর। সেকেন্ড লেকচারে আমি এটাকে ভালো করে ডিসকাস করেছি। হাইড্রোজেন স্কেলে আণবিক গুরুত্বের ডেফিনেশন কি বলছে, যে কোনো গ্যাসের একটি অণুর ভর হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। তাহলে আমরা ডিভাইড করছি কাকে দিয়ে, হাইড্রোজেন গ্যাসের একটা পরমাণুর ভরকে দিয়ে আমরা ডিভাইড করছি। তার মানে ওই গ্যাসটার আমি আণবিক গুরুত্ব পেতে চলেছি। তার মানে আমি কি লিখতে পারি, হাফ অফ ইনটু গ্যাসের আণবিক গুরুত্ব আমাকে সিম্পলি আগু লিখবো। তাহলে হাফ অফ আণবিক গুরুত্বকে আমরা কি বলে থাকি, মলিকুলার ওয়েট। তাহলে তাকে আমি এম দ্বারা প্রকাশ করব। তাহলে ওই গ্যাসটার আণবিক গুরুত্ব বেরিয়ে গেল। এটা কি ছিল না, ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব। তার মানে বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু আমরা চারিদিকে যদি আমরা ডি 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 যদি বসাই, তাহলে ডি ইকুয়ালস টু হাফ অফ এম। ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে আমি কি লিখতে পারি, এম ইকুয়ালস টু 2d। তাহলে আমাদের বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের সম্পর্ক রেডি। ক্লিয়ার হলো? বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের সম্পর্ক রেডি। তো কিছুই না, জাস্ট খালি করেছি গ্যাসের বাষ্প ঘনত্বের ডেফিনেশনটা আগে লিখে নিয়েছি। তো লিখে নেওয়ার পর যেগুলো কমন টার্ম আছে উপরে নিচে সেগুলোকে আমি ক্যান্সেল করেছি। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় ক্যান্সেল করেছি, ভি আয়তন এই দুটো সেম রয়েছে, ক্যান্সেল করেছি। তো আমি প্রথমে মেনেছিলাম যে ভি আয়তনে এন সংখ্যক গুণ আছে, তাহলে এন কেও ক্যান্সেল করেছি। তো নেক্সট লাইনে কি লিখেছি, গ্যাসের একটি অণুর ভর,
যেহেতু ওজন রয়েছে তাহলে ভর গুণিত অভিকর্ষ ত্বরণ করলে তো ওজন হয়, তার মানে একটি অণুর ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে গিয়ে তো আমার ওজন বেরোবে। তাহলে এক্সকিউজ মি, তো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও একটি অণুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ, তাহলে উপরে অভিকর্ষ ত্বরণ নিচে অভিকর্ষ ত্বরণ দুটো ভ্যালু সেম, তাহলে একে অপরকে কেটে গেছে। তো গ্যাসের একটি অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর, ঠিক আছে। এবারে গ্যাসের বাষ্প ঘনত্বের ক্ষেত্রে আমরা লিখছি কি, ওটাকে এবার তুলে নিচ্ছি, গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের দুটি পরমাণুর ভর। কি জন্য বললাম না, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গেছেন যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সকল গ্যাসীয় মৌলের অণু দ্বিপরমাণু। ক্লিয়ার হলো? তাহলে সেই জন্য আমি লিখলাম হাইড্রোজেন গ্যাস এমনিতে নিষ্ক্রিয় মৌল নয়, উপরন্তু গ্যাসীয় মৌল, সেহেতু একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত হবেই। তাহলে আমি দুটাকে কমন নিয়েছি, গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। এবার আমি চলে গেলাম হাইড্রোজেন স্কেল অনুযায়ী আণবিক গুরুত্বের ডেফিনেশন। তো হাইড্রোজেন স্কেল অনুযায়ী আণবিক গুরুত্বের ডেফিনেশন কি বলছে না, বলছে কোনো গ্যাসের যদি আণবিক গুরুত্ব আমাকে বার করতে হয় তাহলে আমি কি করব না, ওই গ্যাসটার একটা অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন স্কেল অনুযায়ী একটি পরমাণুর ভর দিয়ে ভাগ করো, যত গুণ হবে সেটাই তার আণবিক গুরুত্ব। তাহলে সেটাই হচ্ছে আণবিক গুরুত্ব, হাইড্রোজেন স্কেলের একটা পরমাণুর ভর দিয়ে ভাগ দিয়েছি, তো সেটাই হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব। তাহলে ডি ইকুয়ালস টু হাফ ইন্টু এম, তাহলে আমরা গুণ করে কি পেলাম, m ইকুয়ালস টু 2d। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটাও কমপ্লিট। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, খুব সুন্দর লাগবে, বুঝিয়েছি কষ্ট করে, মন দিয়ে পড়াশোনা করবে। বেস্ট অফ লাক।